এখন পড়বো হচ্ছে আমরা কর্মমুখী রসায়ন, খুবই সহজ একটা টপিক, বেশিক্ষণ লাগবে না পড়তে। তো দুইটা টপিক আমরা পড়বো অ্যাকচুয়ালি, একটা হচ্ছে খাদ্য সংরক্ষক যেটা প্রিজারভেটিভ নিয়ে পড়াশোনা করব, দেখো রিটেন এমসিকিউ সবগুলোতেই প্রশ্ন আসে। একটা ভিনেগার নিয়ে পড়বো, ভিনেগারেও মোটামুটি রিটেন এমসিকিউ সবগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এগুলো মোটামুটি আমরা হালকা পাতলা পারি, তো একটু স্পেসিফিক্যালি ব্যাখ্যা করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু তো হবেই, তারিকুল, সমস্যা নেই। ওকে, আসো, প্র্যাকটিসের বিকল্প নাই, চমৎকার একটা কথা কি বলছে এলিন। ওকে, আসো, প্রিজারভেটিভ নিয়ে বলি, এবার মনোযোগ দিয়ে সবাই শোনো। হ্যাঁ, ই সেল আর ইনট সেলের মধ্যে পার্থক্য কি? আচ্ছা প্রকাশ, ই সেলটা হচ্ছে যে কোনো অবস্থায়, যে কোনো তাপমাত্রায়, যে কোনো চাপে তোমার ভোল্টেজ, আর ই নট সেলটা হচ্ছে যে প্রমাণ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 মোলার ঘনমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপে তোমার বিভবের মান, ওটা ধ্রুবক, ওটা ফিক্সড। ই সেলটা চেঞ্জ হয়, বুঝছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আমরা কি দেখতেছি, খাদ্য সংরক্ষণ দেখতেছি। খাদ্য সংরক্ষণ ব্যাপারটা কি? ধরো আমাদের দেশে আমাদের যা খাদ্য দরকার, পুষ্টির চাহিদা মেটানোর দরকার, সব খাদ্য সবসময় যে থাকবে তা কিন্তু না। বা ধরো আমরা স্বয়ংসম্পূর্ণ খাদ্য আমরা উৎপাদন করতে পারি, কিন্তু উৎপাদন করলেই কিন্তু হবে না, সবার জন্য কিন্তু সেই খাওয়ার ব্যবস্থা করতে হবে। ধরো তুমি আলু উৎপাদন হয়েছে আজকে ধরো 1000 কেজি, এখন খাওয়ার মতো মানুষ আছে ধরো 10 কেজি, তো বাকি 990 কেজি তুমি কি করবে, ফালাই দিবা, পচে যাবে? না, এগুলাকে তো সংরক্ষণ করতে হবে। ওই সংরক্ষণ করে খাদ্য যা দিয়ে সেটাকে বলা হয় প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক। এখন এই খাদ্য সংরক্ষক ভাইয়া দুই প্রকার আছে, একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক সংরক্ষক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল অর কেমিক্যাল বা কৃত্রিম সংরক্ষক। ঠিক আছে? আচ্ছা, এখন ন্যাচারাল মানে প্রকৃতি থেকে এই জিনিসগুলো পাওয়া যায়, প্রকৃতিতেই এগুলো অবস্থান করে, আর কৃত্রিম মানে যেগুলো ল্যাবে আমরা বানাই। তো খুব সহজে তোমাদের এমসিকিউ কিভাবে সলভ করবা, রিটেন কিভাবে সলভ করবো সেগুলো বলে দিব। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই, আস্তে আস্তে পড়ি। প্রথমে পড়বো আমরা মানে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ যেটাকে আমরা বলি। তো দেখো ন্যাচারালের মধ্যে কি কি আছে ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড আছে, যেমন লবণ। সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণকে ব্রাইন বলে, এটা কি তোমরা শুনছো? সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণকে ব্রাইন বলে। এবং লবণ দিয়ে যদি তুমি কোনো খাদ্য সংরক্ষণ করো, যেমন শুটকি, হ্যাঁ, সংরক্ষণ করো, ওই প্রসেসকে বলা হয় হচ্ছে কিউরিং। এটাও কিন্তু একটা এমসিকিউ। এই প্রসেসকে বলা হয় হচ্ছে কিউরিং। ওকে, কিউরিং বলে এই জিনিসটাকে। আচ্ছা, নাম শুনছো, ভেরি গুড। আচ্ছা, কিউরিং পদ্ধতিতে যখন খাদ্য সংরক্ষণ করা হয় তখন ঘটনা কি হয় জানো? লবণ তো পানিগ্রাহী। ধরো কোন একটা মাছ দিলা, ওটার উপরে তুমি লবণ দিয়ে দিলা, লবণ কি করে মাছের ভিতরে আর্দ্রতা গুলা শুষে নেয়, তাহলে মাছের ভিতরে যে পানির অংশটুকু সেটা শেষ হয়ে যায়। আর ভিতরে যদি কোনো পানি না থাকে, ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো তো মারা যায়। ভিতরে যেগুলা আর কেউ জন্মাইতে পারে না বা বংশ বৃদ্ধি করতে পারে না, যেহেতু চলাচল করতে পারতেছে না, তো ওরা আসলে কি করে, পানি শোষণ করার মাধ্যমে এই কাজটা করে, পানি শোষণ করার মাধ্যমে এই কাজগুলা করে, এটাকে কিউরিং বলে। আচ্ছা, ভিনেগার নিয়ে তো আমরা খুব ডিটেলস আলোচনা করবই, যে ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা আসলে বলতেছি হচ্ছে ভিনেগার। 6 to 10% অ্যাকুয়াস সলিউশন অফ ভিনেগার, মানে ইথানোইক অ্যাসিডকে বলতেছি আমরা ভিনেগার। ভিনেগার কিন্তু একটা আচার, মানে আচার বানায়, পিকলিং এজেন্ট বলে এটাকে। হ্যাঁ, এটা দিয়ে সাধারণত আচার টাচার বানায়। এটা একটু অম্লীয়, তো এটার যদি বাফার দ্রবণ নাও তাহলে পিএইচ থাকে 4.74, আর এটা পিওর অবস্থায় নিলে এর পিএইচ থাকে হচ্ছে 2.74। সো এই যে বাফার দ্রবণটা নিয়ে আমরা কাজ করতেছি বা ভিনেগার নিয়ে যে আমরা কাজ করতেছি, এটা অম্লীয় অবস্থায় থাকে, তো ভাইরাস ব্যাকটেরিয়া ভালো মতো জন্মাইতে পারে না। এখন একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া কোন অবস্থায় যে ভাইরাস ব্যাকটেরিয়া ভালো বংশবৃদ্ধি করতে পারে? নিউট্রালের আশেপাশে 6.5 থেকে 7.5, বুঝছো না? নিউট্রালের আশেপাশে তারা ভালো বংশবৃদ্ধি করতে পারে। সো ও যেহেতু অম্লীয় পজিশন বজায় রাখতেছে, সো হচ্ছে ভালো মতো বংশবৃদ্ধি করতে পারে না। আচ্ছা, গেল। এরপর একটু খেয়াল করে দেখো, চিনিটাকে সুক্রোজ ধরো, হ্যাঁ, C12H22O11। চিনির মানে ঘন জলীয় দ্রবণ প্রায় 60% ঘনমাত্রার চিনি কিন্তু লবণের মতো খাদ্য সংরক্ষণ করতে পারে। আমি জানি না এটা তোমাদের বাসায় করা হয়েছে কিনা, আমাদের বাসায় আম্মু এই কাজটা করতো আর কি। সেটা হচ্ছে ধরো সিজনে, আমের সিজন প্রায় শেষ, তখন কি করতো, আমার আম খুব পছন্দ, সো পাকা আমগুলা কেটে, ভালো ভালো ফ্রেশ আমগুলাকে কেটে এগুলাকে বক্সে, মানে এই যে 60% 70% চিনির দ্রবণ নিয়ে মোটামুটি চিনিটা ছড়াই দিয়ে এটাকে সংরক্ষণ করে ডিপ ফ্রিজারে রেখে দিত। 6-7 মাস পরে খাইলেও ভালো টেস্ট থাকতো, কোনো ঝামেলা হইতো না এবং খুব ফ্রেশ থাকতো আর কি। এইভাবেও খাদ্য সংরক্ষণ করা যায় চিনির মাধ্যমে। হ্যাঁ, চিনির ঘনমাত্রা বলতে ভাইয়া 60% চিনি আর বাকি পার্সেন্ট হচ্ছে পানি আর কি, দ্রবণ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এই। আচ্ছা, তারপর দেখো অ্যালকোহল। এখন অ্যালকোহল যেটা আছে ইথানল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রিজারভেটিভ।
সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভ, কিন্তু ওরই ছোট ভাই মিথানল, মিথানল হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা যাবেই না, কারণ এটা টক্সিক। আবার এই যে ক্যালসিয়াম কার্বাইড, এটাকেও প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা যাবে না, এগুলো টক্সিক আর কি। সো এই যে মিথানল বিষাক্ত বলে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা যায় না, এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে কাজে লাগে। মানে এই চ্যাপ্টারটা না ভাইয়া, যারা হচ্ছে ঘরে একটু সময় কাটাও আর কি, তারা বেশ ভালো রিলেট করতে পারবা, সবকিছুই তোমার সামনেই হবে, হ্যাঁ, এরকম ঘটনাগুলো। আচ্ছা, তো বলো তো ভাইয়া, এই দুইটার অ্যান্সার কি একটু কুইকলি ভাইয়াকে টিচার ইনবক্সে কমা কমা দিয়ে লিখে দাও, একটা মেসেজেই কমা দিয়ে লিখে দাও দুইটার অ্যান্সার। যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি, রাজশাহী ইউনিভার্সিটি 18-19 সালে এটা আসছিল। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়, এটা জিএসটি তে 23-24 এই বছর আসছিল। সো একটু ভাইয়া দুইটার অ্যান্সার কমা দিয়ে একটু লিখে দাও ভাইয়া, আলাদা আলাদা দুইটা মেসেজ দিও না, তাহলে দেখা যায় না, অনেক মেসেজ চলে আসে। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কে? সোডিয়াম ক্লোরাইড, তারপর ভিনেগার, তারপর হচ্ছে তোমার ভিনেগার কিন্তু কৃত্রিম প্রাকৃতিক দুইভাবেই হয়, হ্যাঁ, তারপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে ইথানল, এছাড়া সরিষার তেল, ওগুলোও কিন্তু, হ্যাঁ। তো একটু খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড হবে অ্যান্সার, এখানেও সোডিয়াম ক্লোরাইড হবে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে A, B। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে, A, B। আচ্ছা, এরপর আসি কৃত্রিম খাদ্য সংরক্ষক, হ্যাঁ, মানে কৃত্রিম খাদ্য সংরক্ষক বা আর্টিফিশিয়াল অর কেমিক্যাল ফুড প্রিজারভেটিভ। আগে বুঝতে হবে এটাকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তারপর আমরা উদাহরণগুলো শিখবো। ক্যাটাগরি কি কি? অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। ঠান্ডা মাথায় আমরা একটু বুঝি কোনটাকে আসলে কি বলে, হ্যাঁ। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট মানে হচ্ছে ভাইয়া, অ্যান্টি মানে তো শত্রু, মাইক্রোবিয়াল এজেন্ট মানে মাইক্রোজ মানে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট মানে কি? যে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু বংশবৃদ্ধি করতে দেয় না। তাহলে এরা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া, এদেরকে বংশবৃদ্ধি করতে দেয় না, যেগুলো আছে ওগুলোকে মেরে ফেলে। এরা সাধারণত একটু অম্লীয় প্রকৃতির হয়, এই যে ইস্ট ব্যাকটেরিয়া এগুলাকে মেরে ফেলে, এবং এদেরকে মোটামুটি 0.1 মাত্রার চেয়ে কম ইউজ করতে হয়, নাহলে বিষাক্ত হয়ে যায় আর কি, হ্যাঁ। এই অ্যান্টি অক্সিডেন্ট কি? অক্সিডেন্ট বা অক্সিডেশন মানে জারণ করা। অ্যান্টি অক্সিডেন্ট মানে কি? যেটা জারণ করতে বাধা দেয়, যেটা জারণ করতে বাধা দেয়। এখন জারণ হলে সমস্যা কি? ধরো আপেল কাটছো, আপেল কাটার পর কিছুক্ষণ রাখার পর দেখা যায় না আপেল কালো হয়ে গেছে, কারণ কি ওনা জারণ হয়ে গেছে একটু, এই জন্য কালো হয়ে গেছে। এই কালো ভাব দূর করার জন্য হইলেও অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া লাগে। আবার চর্বি কিছুক্ষণ রেখে দিলে দেখবা গন্ধ ছড়ায়, খুব পচা গন্ধ ছড়ায়, পচে যায় খাওয়া। কোনো খাওয়াতে চর্বি থাকলে, এটা খোলা থাকলে পচে যায়, চর্বিটা পচায় দেয়, লিপিডটা পচায় দেয়, এগুলো যাতে না পচায় এজন্য যাকে ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এইবার থাকলো কিলেটিং এজেন্ট। হোয়াট ইজ কিলেটিং এজেন্ট? কিলেট শব্দটা শুনছো ভাইয়া প্রথম পত্রের 3 নম্বর অধ্যায় জটিল যৌগ পড়ার সময়? বলো তো একটু, কিলেট শব্দটা শুনছো কিনা? আচ্ছা, যারা যারা শুনো নাই, আচ্ছা কয়েকজন শুনছো, যারা যারা শুনো নাই, ওই যে মনে আছে, ধরো তোমার সামনে একজন একটা ওই যে কি বলে ট্রানজিশন এলিমেন্টের বাংলা কি, অবস্থান্তর ধাতু আছে, হ্যাঁ, আয়রন, অবস্থান্তর ধাতু আছে। এখন তার চারপাশে ধরো লিগেন্ড আসতেছে, লিগেন্ড, লিগেন্ড মানে বুঝছো না, মুক্ত জোর দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হইতেছে, হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই যে এরকম সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে তুমি কি করতেছো আসলে, এই যে এই অবস্থান্তর ধাতুটা আছে সেটাকে আটকায় ফেলতেছো না, আটকায় ফেলতেছো। তোমাদের আশা করি হালকা একটা কথা মনে আছে, ডি ব্লকের যারা অবস্থান্তর ধাতু আছে তারা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে। এখন একটা খাদ্যে ধরো বিভিন্ন ধরনের অবস্থান্তর ধাতু থাকে, তারা কি করে, এনজাইমকে কাজ করতে হেল্প করে। এখন ধরো তুমি একটা খাদ্যকে শেলফের মধ্যে রাখলা বা একটা ক্যানের মধ্যে রাখলা সংরক্ষণ করার জন্য, কিন্তু এটার ভিতরে যে অবস্থান্তর ধাতুটা আছে সে কি করছে, এনজাইমকে অ্যাক্টিভ করে দিয়ে খাদ্যের অবস্থা 12টা বাজায় দিছে। তাহলে তোমার সমস্যা হবে না? তোমার সমস্যা হবে। তাহলে তোমার এমন একটা কাজ করতে হবে, এই যে আয়নটা আছে মানে অবস্থান্তর ধাতুটা আছে, এটাকে যেন কেউ ঘিরে রাখে, যেন ও আর বের হইতে না পারে। কিলেট গঠন করা, কিলেট গঠন করা বলে এটাকে, কিলেশন বা চিলেশন এরকম বলে। এই যে কিলেট যে গঠন করতেছে না, এটা কারা করতেছে, মানে যারা করে তাদেরকে বলা হয় হচ্ছে কিলেটিং এজেন্ট। মানে তারা হচ্ছে এরকম অবস্থান্তর ধাতুগুলাকে কাজ করতে দেয় না। তার মানে কি, তারা প্রভাবক হিসেবেও কাজ করতেছে না, তারা এনজাইম গুলাকেও নাড়াচাড়া দিতেছে না, সো কোনো বিক্রিয়া হচ্ছে না, এই কাজগুলা করে। ওকে, আচ্ছা এখন চলো একটু উদাহরণগুলা দেখি ভাইয়া। উদাহরণগুলা কি? অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে মোস্টলি অ্যাসিডিক হবে, তাহলে দেখো বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, সরবিক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, এরকম সবকিছু আর কি, হ্যাঁ। তো একটা জিনিস খেয়াল রাখো, সোডিয়াম বেনজোয়েটটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু স্টার দিয়ে রাখি, এখান থেকে ভালোই এমসিকিউ আসে। চিপস চানাচুর এগুলো সংরক্ষণ করার জন্য বা নিরাপদ খাদ্য সংরক্ষক হিসাবেও সোডিয়াম বেনজোয়েটের বেশ সুনাম আছে। সো সোডিয়াম বেনজোয়েট মানে বুঝছো তো, যে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ আর কি, COO, আমি একটু লিখে রাখলাম আর কি। অ্যান্টি অক্সিডেন্ট বোঝার সহজ উপায় হইলো এরা ভিটামিন অথবা এদের নামে BH আছে, হ্যাঁ, এই সহজ সিস্টেমটা তোমাদের শিখাই দিই। একটা নাম হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি
অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, আরেকটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। মানে এই বিএইচ 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 এগুলো থাকা মানেই হচ্ছে সে অ্যান্টিঅক্সিডেন্ট, জারণে বাধা দিবে। আর কিলেটিং এজেন্ট কারা? যাদের ওই যে মুক্তজোর টুক্তজোর টাইপের জিনিসপত্র থাকবে। যেমন একটা খুব ভালো উদাহরণ হচ্ছে ইডিটিএ। ইডিটিএ নিয়ে বেশ ভালো প্রশ্ন আসছে, বুয়েটেও আসছে, ভার্সিটিতেও আসছে। সো ইডিটিএ টা একটু তোমাদের দেখায়। ইডিটিএ এর নাম হয়তো শুনছো অনেকে। ইডিটিএ হচ্ছে এইটা, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এখন কথা হচ্ছে এটা তুমি কিভাবে লিখবা? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটা তুমি এখন কিভাবে লিখবা? ধরো হুট করে তোমাকে আঁকতে দিল, কিভাবে আঁকবা শিখাই। দেখো ইথিলিন, ধরো তুমি লিখবা এখন ইথিলিন CH2 CH2, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন, এই যে ই হয়ে গেল, তারপর দুই পাশে দুইটা নাইট্রোজেন দিবা, ডাইঅ্যামিন। ডাইঅ্যামিন, ঠিক আছে? তাহলে ডাইঅ্যামিন, চারটা হাতে চারটা অ্যাসিটিক অ্যাসিড বসবে, তাহলে টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আসো বসাই, চার হাতে চারটা অ্যাসিটিক অ্যাসিড বসবে, চার হাতে চারটা অ্যাসিটিক অ্যাসিড, চার হাতে চারটা অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে চার হাতে চারটা অ্যাসিটিক অ্যাসিড। এখন ওরা কি করে জানো? কিলেট গঠন করতে হেল্প করে। কিলেট, এই যে দেখো ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইডিটিএ হয়ে গেল। এখন ওরা কিলেট গঠন করে কিভাবে? দেখো নাইট্রোজেনের একটা মুক্তজোর আছে, এই নাইট্রোজেনের একটা মুক্তজোর আছে, এবং এখানে COOH এর হাইড্রোজেন অক্সিজেন এগুলার মুক্ত করার মাধ্যমে তারা একটা করে মুক্তজোর ত্যাগ করতে পারবে, একটা করে মুক্তজোর ত্যাগ করতে পারবে, একটা করে মুক্তজোর ত্যাগ করতে পারবে, একটা করে মুক্তজোর ত্যাগ করতে পারবে। তার মানে ও কয়টা মুক্তজোর দান করার ক্ষমতা রাখে? 1 2 3 4 5 6। এজন্য এটাকে বলা হয় স্বরদন্তী, স্বরদন্তী লিগেন্ড। স্বরদন্তী লিগেন্ড, বা মানে তার 6টা দাঁত আছে, দাঁত মানে মুক্তজোর আর কি। হ্যাঁ, স্বরদন্তী লিগেন্ড, 6টা দাঁত আছে বা মুক্তজোর বলে আর কি। হ্যাঁ, তো এরা কি করে জানো? এই যে ধরো আয়রন আছে, আয়রনের চারপাশে ইডিটিএ এরকম 6টা লিগেন্ড দেওয়ার মাধ্যমে ওকে ঘিরে ফেলে, ঘিরে ফেলে ওকে কাজটা বাধা প্রদান করে। ও যেহেতু একটা অ্যাসিডের মতো, তাহলে ও হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণকে নিউট্রালাইজ করবে আর কি। হ্যাঁ, একটা ক্ষারীয় দ্রবণকে নিউট্রালাইজ করবে, মানে এটা বোঝার সুবিধার জন্য বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এটার অ্যান্সার কি হবে? ইডিটিএ পদ্ধতিতে পানির ক্ষরতা নির্ণয়ের সময় পিএইচ অবশ্যই কেমন রাখতে হবে? একটু ক্ষারীয় রাখতে হবে, 10। নিচের কোন রাসায়নিক পদার্থটি প্রিজারভেটিভ হিসেবে নিষিদ্ধ? আর এই যে লাস্টটা দেখো, প্রিজারভেটিভ হিসেবে নিষিদ্ধ কে? দেখো তো ক্যালসিয়াম কার্বাইড, হয়ে পড়াইছি। আর দেখো নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? কি বলছিলাম? বিএইচ 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 এগুলা থাকলে অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে 9 কে? 9 হচ্ছে যে E420, এটা কি জানো? সরবিটল, সুইটনার বলে এটাকে, সুইটনার। ওই যে খাদ্যে মিষ্টি করার জন্য যেটা দেয়, এটা হলো সরবিটল বা সুইটনার। এই হইলো ঘটনাগুলা। ওকে, একটু কি সবাই বুঝতেছো? একটু কি সহজ লাগতেছে এই টপিক গুলা? বলো তো একটু ভাইয়াকে টিচার বক্সে। এটা মানুষ ভেদে আলাদা, সোহাগ। হ্যাঁ, আচ্ছা, ওকে, গুড। ওকে, সো চলো একটু সামনের দিকে যাই ভাইয়া। ওকে, ওকে, গেল। এই যে এই ঘটনাগুলো গেল। তাহলে দেখো ইডিটিএ নিয়ে আসলে বইটাও কোশ্চেন আসছে, ঢাকা ভার্সিটিতেও কোশ্চেন আসছে, এখন এটা রিটেনেও দিয়ে দিতে পারে। তাহলে ইডিটিএ ফুল ফর্মটাকে আরেকবার বলি, ইথিলিন, মানে এটা তো মিথিলিন বলে, মিথিলিন, মিথিলিন মানে ইথিলিন, দুইটা অ্যামিন, দুইটা নাইট্রোজেন, ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তো এদের মধ্যে মোটামুটি 6টা মুক্তজোর দেওয়ার ক্যাপাবিলিটি রাখে, তাই স্বরদন্তী বলে এটাকে, হেক্সাডেন্টিন, হেক্সাডেন্টেড আর কি, হেক্সাডেন্টেড বলে। সো এটা হচ্ছে মোটামুটি অবস্থা। আচ্ছা, তাহলে এগুলা দেখলাম। এখন হচ্ছে যে কিছু এমসিকিউর জন্য তোমাদের কাছে রাখছি এখানে, হ্যাঁ, দেখানোর জন্য। সেটা হচ্ছে কোনটা কি হিসেবে কাজ করে। যেমন ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট, এরা কিন্তু ইস্ট আছে না, ইস্ট, ইস্টকে গ্রোথ হইতে সাহায্য করে। এবং ইস্ট কোথায় ইউজ করা হয়? পাউরুটি টাউরুটিতে ইউজ করা হয়। দেখো যে অ্যামোনিয়াম সালফেট পাউরুটিতে ইউজ করা হয়। তারপরে যে নাইট্রেট আর নাইট্রাইট যে সল্ট গুলো আছে ভাইয়া, এগুলা যে লাল টাইপের যেসব মাংস আর কি, মাংসজাত খাদ্য, এগুলা সংরক্ষণে ইউজ করা হয়। তো মানে এইটার মধ্যে এই কয়েকটাই আর কি খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য ভাইয়া মার্ক করে দিলাম। বাকিগুলো জাস্ট একটু রিডিং পড়বা, এগুলো তোমাদের প্রিপারেশন বুকেই আছে, সো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, গেল এগুলো, জাস্ট একটু রিডিং, জাস্ট কোনগুলো ইম্পর্টেন্ট একটু আলাদা মার্ক করে দিলাম। এখন তোমাদের জন্য আজকের জন্য লাস্ট কুইজ। দেখি তো একটু ঠান্ডা মাথায় অ্যান্সার দিও তো, দেখো তো পারো কিনা। কুইজটা লঞ্চ করলাম, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে একটু অ্যান্সার দাও। হ্যাঁ, দেখি পারো কিনা। ওকে, পোলটা ক্লোজ করে দেই। ওকে, দেখো ভাই কি বলছে, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কে? পচাইতে হেল্প করে জারণ, জারণ করে কে? অক্সিজেন। সো বেসিক্যালি অ্যান্সার হবে এ, অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন হবে হচ্ছে আমাদের অ্যান্সার।
ওকে, তো একটু লিডার বোর্ডটা দেখি। শুভ, সাজিদ, নাফিস, প্রকাশ, ঝিমি, হীরা, তানিম, সিমি, আব্দুর রহমান, আরমিন। ওকে, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। সো আসো একটু সামনে দিকে যাই। হ্যাঁ, ওকে, সো এগুলো মোটামুটি দেখলাম। দেখো এগুলোর অ্যান্সার কি বলতো, আমি তো পড়াইছি। চিপস চানাচুর সংরক্ষণের জন্য কোনটা ইউজ করা হয়? সোডিয়াম বেনজয়েড। বলছিলাম এটা অনেক ইম্পর্টেন্ট। কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? সোডিয়াম বেনজয়েড। কারণ বাকিগুলো এই যে সরিষার তেল, চিনি দ্রবণ, এগুলো কিন্তু প্রাকৃতিক। আবার কোনটি নিরাপদ খাদ্য সংরক্ষক? সোডিয়াম বেনজয়েড। ঠিক আছে, সোডিয়াম বেনজয়েড। সো এরকম জিনিসপত্রগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, গেল। এরপর এটার অ্যান্সার কি বলো? অধিকাংশ অণুজীবের বংশবিস্তারে অনুকূল পিএইচ পরিসর কত? বলছিলাম না নিউট্রালের কাছাকাছি 6.5 থেকে 7.5, 6.5 থেকে 7.5। কোনটি প্রিজারভেটিভ নয়? প্রিজারভেটিভ নয় হচ্ছে মিথানল, ও হচ্ছে বিষাক্ত। প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় কে? দেখো CH3COOH, এটা কি? অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। BHA BH3 অ্যান্টি অক্সিডেন্ট। কিন্তু মিথানল তো বিষাক্ত, এটা না। তাহলে অ্যান্সার 1 আর 2। অ্যান্সার হচ্ছে 1 আর 2। ওকে, অ্যান্সার হচ্ছে 1 আর 2। দেখো সবই কিন্তু লেটেস্ট কোয়েশ্চেন, সো এরকম টাইপের প্রশ্ন কিন্তু খুব ইজিলি চলে আসে। আচ্ছা, এবার আসি তোমাদের ফেভারিট টপিকে, ভিনেগার। ভিনেগার কেমন পারি আমরা বলো তো একটু টিচার ইনবক্সে। ভিনেগার কেমন পারি সবাই? মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গুড। তো চলো দেখি আরেকটু ভালো পারার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, দেখো এই কয়েকটা এমসিকিউ খুব ভালো মতো মনে রাখতে হবে, এগুলা থেকে বেশ ভালো রকমের প্রশ্ন আসে সব সময়। হ্যাঁ, তো এমসিকিউ গুলা কি কি? আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% লঘু জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। ইথানোয়িক অ্যাসিডকে যদি 99.9% বিশুদ্ধ নাও, মানে কি পুরা কঠিন অবস্থা অলমোস্ট, এটাকে বলা হয় গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ইস্ট থেকে ইনভার্টেজ আর জাইমেস এনজাইম নিঃসৃত হয়। মূলত ইনভার্টেজ নিঃসৃত হয়, জাইমেজ ওর মধ্যেই থাকে আর কি। যাই হোক, এই দুইটা মাথায় রাখবা। আরেকটা কি, মল্ট ভিনেগার থেকে ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধির সহায়ক হিসেবে অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট যোগ করা হয়। আসলে ওই যে ইস্টের বৃদ্ধিতে অ্যামোনিয়াম সালফেট ইউজ করে, এরকম টাইপের এমসিকিউ কিন্তু প্রচুর দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে সিম্পল। এখন ওই যে উৎপাদন পদ্ধতিও আশা করি সবারই খুব ভালো মতো জানা আছে। সেটা কি? সেটা হচ্ছে চিনি বা সুক্রোজ যদি তুমি নাও, এটাকে যদি হাইড্রোলাইসিস করো, পানি যোজন করো, তখন কি হবে? ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে 37°C তাপমাত্রায় গ্লুকোজ আর ফ্রুক্টোজ, সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়। গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড, ফ্রুক্টোজটা হচ্ছে কিটোন। তারা সমমোলার তৈরি হয়, এদেরকে বলা হয় ইনভার্ট চিনি বা ইনভার্ট সুগার। সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে ইনভার্ট চিনি বা ইনভার্ট সুগার বলা হয়। মাথায় রেখো কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা, তো দেখো চিনিকে পানি যোজন করলে ইনভার্টেজের উপস্থিতিতে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমমোলার মিশ্রণ পাওয়া যায়। সেই মিশ্রণকে তুমি জাইমেজের উপস্থিতিতে 20 থেকে 24°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। ইথানল আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। সো এখানে কিন্তু কোনো অক্সিজেন পাওয়া যায় না, ইথানল আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এরপর তুমি সেই ইথানলের 10% নিয়ে যদি জারণ করো অ্যাসিডোব্যাক্টর অথবা মাইকোডার্মা অ্যাসিটির উপস্থিতিতে, মাইকোডার্মা অ্যাসিটির উপস্থিতিতে 35°C তাপমাত্রায় যদি এটাকে উত্তপ্ত করো, জারণ করো, তখন হচ্ছে তুমি অ্যাসিডিক অ্যাসিড মানে 10% অ্যাসিডিক অ্যাসিড পাবা, যেটাই ভিনেগার। কিন্তু এটা কিন্তু এখনো পিওর ভিনেগার না, কারণ এখানে এই জিনিসটা অ্যাসিডোব্যাক্টরটা এখনো আছে। ওই অ্যাসিডোব্যাক্টরকে মারার জন্য, নষ্ট করার জন্য পাস্তুরিত করা লাগে, নির্বীজকরণ বা ওই যে জীবাণু ধ্বংসকরণ প্রসেসে নেওয়া লাগে। তাহলে কি করতে হয়? 75 থেকে 80°C তাপমাত্রায় প্রায় 20 মিনিট ধরে এটাকে উত্তপ্ত করলে সব অ্যাসিডোব্যাক্টর নষ্ট হয়ে যায়। তারপর একটা হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। এটা কিন্তু ওই যে ওই অ্যাসিডোব্যাক্টর ছাড়া ভিনেগার। ওকে, অ্যাসিডোব্যাক্টর ছাড়া ভিনেগার। আচ্ছা, ওটা সরবিটল, জুলকার নাইম, ওটা সরবিটল, বুঝছো? যে বললাম E420। তো আসো আরেকবার বলি, ভিনেগার তাহলে কি হচ্ছে ভাইয়া? তোমার কাছে সুক্রোজ বা চিনি আছে, আখ বা ওই যে সুগার ক্যান বা আখের রস যেটাকে আমরা বলতেছি, ওইটাতে কি থাকে? 16 থেকে 20% সুক্রোজ থাকে। ওই সুক্রোজকে পানি যোজন করলে ইনভার্টেজের উপস্থিতিতে 37°C তাপমাত্রায় সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণ পাবা, যেটাকে ইনভার্ট সুগার বা ইনভার্ট চিনি বলে। ওইটাকে যদি আবার জাইমেজের উপস্থিতিতে
তুমি 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করো, তাহলে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। পরবর্তীতে ইথানলের 10% মানে কি 90% পানি আর কি, 10% ইথানলকে জারণ যদি করো অ্যাসিডোব্যাক্টর বা মাইকোডার্মা অ্যাসিডের উপস্থিতিতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন তুমি 10% ভিনেগার পাচ্ছ। বাট এখানে অ্যাসিডোব্যাক্টর এখনো আছে, ওইটা মারার জন্য তুমি কি করবা, 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে উত্তপ্ত করবা 20 মিনিট ধরে, এটাকে পাস্তুরিত করা বলে। তো এটা করলে একটা হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়, যেটাতে কোনো জীবাণু টিবাণু নাই। ঠিক আছে, এই আচ্ছা গেল। এখন তাহলে বলো এই তিনটার অ্যান্সার একটু কমা দিয়ে বলো তো ভাইয়াকে, টিচার বক্সে একটা অ্যান্সারই দিবা ভাইয়া। হ্যাঁ, জাইমেজ একটা এনজাইম, ইনভার্টেজ একটা এনজাইম ভাইয়া, বুঝছো? নাও লিখে ফেলো তো সবাই একটু কমা কমা দিয়ে, বলো এগুলোর অ্যান্সার গুলা কি, কমা কমা দিয়ে একটু লিখে ফেলো একসাথে একসাথে, এক অ্যান্সারে সবগুলো দিও, হ্যাঁ, এক মেসেজে। ওকে, সো আসো দেখি একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি। কি বলছে, মল্ট ভিনেগারকে পাস্তুরীকরণ করা হয় কেন? অ্যাসিডোব্যাক্টেরিয়া নষ্ট করতে। এটা হচ্ছে ওই যে গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করার সময় তখন জাইমেজ দেওয়া হয় ভাইয়া, বুঝছো? তখন জাইমেজ দেওয়া হয়। আর মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? ইনভার্টেজ। সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করার সময় ইনভার্টেজ ব্যবহৃত হয়, তখন সিবিডি। অ্যান্সার হচ্ছে সিবিডি। আচ্ছা, অনেকেই পারছে, ভেরি গুড, মাশাআল্লাহ, সিবিডি। ওকে, এবার এইগুলার অ্যান্সার চল আমরা একসাথে বের করি এগুলো। হ্যাঁ, এগুলো একটু কঠিন। কোন উক্তিগুলো সঠিক? বলছে কোন উক্তিগুলো সঠিক। ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেস নিঃসৃত হয়, ঠিক আছে, এটা সঠিক। ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে, জি না, ইনভার্টেজ এই কাজ করে না। জাইমেস গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে, জি এটা ঠিক আছে, জাইমেস এটা করে। জাইমেস চিনিকে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে, জি না, এটা ইনভার্টেজ করে। তার মানে অ্যান্সার কি 1 আর 3, তার মানে অ্যান্সার হচ্ছে 1 আর 3। পরেরটা দেখি, কোন উক্তিগুলো সঠিক নয়। এই যে এই প্যাচগুলা দেয়, খুব বিরক্ত লাগে তখন, তাই না? দেখো, আখের রসে 10% চিনি থাকে, জি না, আখের রসে হচ্ছে 16 থেকে 20% চিনি থাকে, তার মানে এটা ভুল, সঠিক নয়। লঘু H2SO4 অবাঞ্ছিত ব্যাকটেরিয়াকে জন্মাতে দেয় না, এটা সঠিক। কারণ কি, অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। ঠিক আছে, কি আচ্ছা, হ্যাঁ, অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। গাজন প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় বলে মিশ্রণের উপরের স্তরে ফেনার সৃষ্টি হয়। গাজন প্রক্রিয়ায় তো কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, দেখছো না একটু আগে, অক্সিজেন উৎপন্ন হয় না, তার মানে এটা ভুল। ভুল। মাইকোডার্মা অ্যাসিডি ব্যাকটেরিয়া ইথানিক অ্যাসিডকে জারিত করে ইথানলে পরিণত করে, উল্টা বলছে না, ইথানলকে জারিত করে অ্যাসিডিক অ্যাসিডে পরিণত করে, তার মানে এটাও ভুল। তার মানে সঠিক নয় কোনটা, 1, 3, 4, সঠিক নয় হচ্ছে 1, 3, 4, বি, অ্যান্সার হবে বি। ওকে, তাহলে একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে বি। এরকম টাইপের কোশ্চেন গুলা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে অ্যান্সার করার ট্রাই করো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, ওকে, গুড। না, 16 থেকে 20%, হ্যাঁ, এই যে আখের রসে 16 থেকে 20%, এই যে 16 থেকে 20% সুক্রোজ বা চিনি থাকে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এই তিনটার অ্যান্সার বলো কমা দিয়ে একসাথে। হ্যাঁ ঠিক আছে জুলকার, সমস্যা নেই। আর সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে শেষ করতে ক্লাস। হ্যাঁ, একটু 5-7 মিনিট থাকো ভাইয়া কষ্ট করে। আশা করি এই চ্যাপ্টারটা সবার একটা ভালো রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট আর 5-7 মিনিট। থ্যাংক ইউ ভাইয়া। 100% হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এখানে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড বলে না ভাইয়া, খেয়াল করো, এখানে বলছে আখের রসে কত পার্সেন্ট চিনি থাকে, চিনি 16 থেকে 20% থাকে, বুঝছো? এই, তাহলে এটার অ্যান্সার, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য যে ভিনেগার ব্যবহার করা হয় সেখানে হচ্ছে ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এ, সুক্রোজের রাসায়নিক সংকেত C12H22O11। ভিনেগারের কোনটি থাকে, এই যে এটা থাকে, এটা আসলে একটু এভাবে লিখছে আর কি, CH3COOH, এরকম হবে আর কি, বুঝছো? বাকি তো একটা উত্তর হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এ, বি, এ। ওকে, গুড। ওকে, তাহলে এইটা হচ্ছে আজকের আমাদের জন্য লাস্ট ক্লাস, মানে লাস্ট স্লাইড আর কি। হ্যাঁ, লাস্ট স্লাইডে এটা কি বলছে, এটা আমরা সবাই খুব ভালো মতো পারি, তারপর একটু রিভিশন দেওয়া দিই। ভিনেগারের পিএইচ এর মান একটু কম থাকে, মানে ভিনেগারের যে বাফারটা সেটার পিএইচ এর মান কম থাকে, 4.74 থাকে। সো এই অল্প পিএইচ এ ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। ওরা কখন জন্মাতে বা বংশবৃদ্ধি করতে পারে? 6.5 থেকে 7.5 রেঞ্জে। তো ও পারে না, এই রেঞ্জে পারে না, তাহলে এমনি মারা যায়। কেমনে মারা যায়? তো এই অম্লীয় পরিবেশে তারা বংশবৃদ্ধি করতে পারতেছে না, আর যারা অবশিষ্ট জীবিত আছে তাদের সাথে এই H+ গুলা বিক্রিয়া করে তাদের যে বাইরের কোষ পর্দাটা আছে এটা ফাটায় দেয়, সেটা হচ্ছে মৃত কোষে পরিণত হয়ে যায়, শেষ, ভাইরাস ব্যাকটেরিয়া ডেড। আর আরেকটা কাজ করে, ধরো বিভিন্ন এনজাইম তো প্রোটিনের তৈরি, তাই না? ওই প্রোটিনের এনজাইম গুলোতে কি আছে, নাইট্রোজেন আছে না? এই নাইট্রোজেনের মুক্ত জোরকে হাইড্রোজেন কি করে, সন্নিবেশ সমযোজী বন্ধন
করার মাধ্যমে তাদের এই অ্যাক্টিভ অংশটাকে ইনঅ্যাক্টিভ বানায় দেয়, মানে কার্যকর অংশটাকে অকার্যকর বানায় নষ্ট করে দেয়, যে থাক তোমার আর কোনো কাজ করার দরকার নেই, তোমার আর কোনো কাজ করার দরকার নেই। তাহলে ভিনেগার কি করে, অম্লীয় পরিবেশ থাকার কারণে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না। আবার ভিনেগার H+ ত্যাগ করার মাধ্যমে ভাইরাস ব্যাকটেরিয়ার ক্ষতিকর অংশগুলোকে নষ্ট করে দেয়, মানে পুরোটাই নষ্ট করে দেয়। আর এনজাইম গুলার অ্যাক্টিভ স্থানে সন্নিবেশ সমযোজী বন্ধন করার মাধ্যমে তাদের অ্যাক্টিভ অবস্থাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তাহলে এইটা যদি রিটেনে আসে, লিখতে পারবো না আমরা ইনশাল্লাহ সবাই? বলো তো। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো, গুড। তাহলে বলো চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5, মানে সেকেন্ড পেপারে 4 আর ফার্স্ট পেপারে 5, ইনশাল্লাহ এইটা থেকে প্রশ্ন যদি আসে আমরা পারবো না ভাইয়া? বলো, রিপিট করবো আরেকবার মুখে বলে দিই। ভিনেগারের পিএইচ হচ্ছে অনেক কম, 4.74, আর অ্যাকচুয়াল ভিনেগার নিলে 2.74, এরকম আর কি। তো এত কম পিএইচে ভাইরাস ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না। আর যেগুলো আছে সেগুলো হলো যে মানে ভিনেগার কি করে H+ ক্ষরণ করার মাধ্যমে ওগুলোকে মেরে ফেলে। আর এনজাইম যেগুলো আছে সেগুলার মুক্ত জোরগুলোর সাথে H+ কি করে সন্নিবেশ সমযোজী বন্ধন করার মাধ্যমে এনজাইম গুলোকে অফ করে দেয়, কাজ করতে দেয় না। বুঝছো? এই হইলো ঘটনা। তাহলে আশা করি চ্যাপ্টার 5ও তোমাদের ইনশাল্লাহ একটু ভালো মতো পড়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো এই তো আজকের ক্লাস আমাদের এইটুকুই ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।